শুধু বাংলাদেশ নয়, আজকের এই উপমহাদেশে সবচেয়ে প্রয়োজন হচ্ছে নজরুল ইসলাম। নজরুল লিখেছিলেন যে বাঙালি ধনে কতটা কাঙ্গাল আমি জানি না, কিন্তু মনের দিক থেকে অনেকটাই কাঙ্গাল। পূর্ববঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের মধ্যে যে অন্ধকার, আজকের এই বাংলাদেশ ভূখণ্ড যাকে আমরা বলছি, সেই অন্ধকার দূর করার জন্যে আরেকটি নবজাগরণ তুল্য চেতনার আবির্ভাবের খুব প্রয়োজন ছিল। নজরুল হচ্ছেন সেই নবজাগরণের সম্পূর্ণতা অর্জনের শিল্পী পুরুষ। চির উন্নতশীল মানুষের তখনই হবে যখন সে মানুষ সকল ক্ষুদ্রতা, সকল দীনতা, সকল হীনম্মন্যতা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে, জীবন চেতনার ক্ষেত্রে অসাধারণ এক প্রতিভা। সেই প্রতিভা এত বড়, এত বিস্তৃত, এত বৈচিত্র্যময় যে বাঙালি মানুষ তাকে উপলব্ধি করতে বহুলাংশে ব্যর্থ হয়েছে। কথাটা নেতিবাচক হলেও এই কথার সূত্র ধরেই আমরা আলোর সন্ধান করতে পারি। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম স্বাধীন চেতা কবি, এবং কোন সময়ের? ব্রিটিশ শাসিত ভারতবর্ষের। বাংলা সাহিত্যের আগে পরে অনেক কবি জন্মগ্রহণ করেছেন, কিন্তু নজরুল ইসলামই একমাত্র কবি যিনি শিল্পকে রাজনীতির উপাদানে পরিণত করেছেন, এবং যিনি তার অস্তিত্বের মধ্যে অনেকগুলো জাতিসত্তার বৈশিষ্ট্যকে তিনি ধারণ করেছেন। যেমন তার মধ্যে বাঙালির নৃতাত্ত্বিক ঐতিহ্য ছিল, তার মধ্যে ভারতবর্ষীয় যে উত্তরাধিকার তার একটা অসাধারণ উপলব্ধি ছিল, সেই সঙ্গে তিনি একজন মুসলিম হিসাবে মধ্যপ্রাচ্যীয় যে জীবনধারা, তার যে সংস্কৃতি, সে সম্পর্কেও সম্পূর্ণরূপে অবহিত ছিলেন। সুতরাং এতগুলো ঐতিহ্যকে, এতগুলো পরিচয়কে নিজের মধ্যে ধারণ করার ফলে কাজী নজরুল ইসলাম কিন্তু অন্য সকল লেখক থেকে স্বতন্ত্র হয়ে গিয়েছিলেন, ব্যতিক্রমধর্মী হয়ে গিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে বাংলা সাহিত্যে যখন নজরুলের আবির্ভাব, সে সময়ে আমরা দেখব যে রাজনৈতিক ক্ষেত্র অনেক জটিল হয়ে উঠেছে ভারতবর্ষের এবং বাংলাভাষী ভূখণ্ডের। সেই জটিল প্রতিকূল সময়ে নজরুলের আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেননা আমরা জানি ঊনবিংশ শতাব্দীতে যে নবজাগরণের কথা আমরা বলি, সেটা অসম্পূর্ণ ছিল। যে নবজাগরণের প্রথম সাহিত্যিক উদ্ভাসন পরিপূর্ণরূপে আমরা লক্ষ্য করেছি মাইকেল মধুসূদন দত্তের হাতে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য এবং জীবনকে যে আধুনিক চেতনার কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছিলেন, ওই সময়ের রাজনীতির মধ্যে কিন্তু সেই বোধটি সম্পূর্ণরূপে বিরাজমান ছিল না। এটা আমাদেরকে আজকে দূরবর্তী কালে বসে এটা ভালো করে উপলব্ধি করতে হবে। তার মধ্যেও কিন্তু একটি স্বাধীন চেতনার, অসাম্প্রদায়িক মানসিকতার যে মধ্যবিত্ত এবং জাতীয় অস্তিত্ব, সেইটার পরিপূর্ণ প্রকাশ কিন্তু সেই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে ঘটেনি। আর গ্রাম কেন্দ্রিকও ছিল না, ঢাকা নগর কেন্দ্রিক ছিল না, শুধু কলকাতা কেন্দ্রিক একটি নবজাগরণ আমরা ওই সময়ে লক্ষ্য করেছি। সুতরাং মুসলমানদের মধ্যে যে অন্ধকার, পূর্ববঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের মধ্যে যে অন্ধকার, আজকের এই বাংলাদেশ ভূখণ্ড যাকে আমরা বলছি, সেই অন্ধকার দূর করার জন্যে আরেকটি নবজাগরণ তুল্য চেতনার আবির্ভাবের খুব প্রয়োজন ছিল। নজরুল হচ্ছেন সেই নবজাগরণের সম্পূর্ণতা অর্জনের শিল্পী পুরুষ। সুতরাং নজরুলকে মূল্যায়ন করতে গেলে আমাদের এ কথাগুলো মনে রেখেই অগ্রসর হতে হবে। আজকে আমাদের রাষ্ট্র কাঠামো যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের সাংস্কৃতিক জীবন যে পরিস্থিতি এবং পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের মধ্যে নজরুল চর্চাকে যেভাবে এগিয়ে দেওয়া হচ্ছে, তাতে মনে হয়
আমরা জাতীয় কবি হিসাবে তার নাম বারবার স্মরণ করলেও তাকে সেই রূপ যথাযথভাবে আমরা উচ্চারণ করিনি। আমরা খুবই উচ্ছ্বসিত থাকি নজরুলকে কেন্দ্র করে, আমরা উচ্ছ্বসিত থাকি নজরুলকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যখন তার কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি করা হয় তখন। কিন্তু নজরুল যে শিক্ষাটি আমাদের জন্য রেখে গেলেন, অসাম্প্রদায়িকতার চেতনা, রেনেসাঁসের মানব মুক্তি, গণতান্ত্রিক চেতনা, বিশেষ করে মানবৈক্যের ধারণা, অসাম্প্রদায়িক চেতনা, হিন্দু মুসলমানের বিশুদ্ধ মিলন এবং তাদের ঐক্য, যেটা এখন পুরো উপমহাদেশের রাজনীতি থেকেই অন্তর্হিত। কমে গেছে আমি বলবো না, অনেকটাই চলে গেছে। রাজনীতিকে আমরা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছি। আর নজরুল ইসলাম একজন কবি হয়ে যে রাজনীতি করেছেন, ওই সময়ের রাজনীতিবিদরাও সম্ভবত এতটা অগ্রগামী ছিলেন না। সেই খেলাফত আন্দোলনের কাল, সেই কংগ্রেসের রাজনীতির কাল, সেই স্বরাজের কালে নজরুল যে পত্রিকা সম্পাদন করলেন, লাঙ্গল, গণবাণী, নবযুগ, সেই সব পত্রিকার মধ্য দিয়ে তিনি যে বক্তব্যটা, ধূমকেতু, যে বক্তব্যগুলো মানুষের সামনে নিয়ে আসলেন, আমাদের তো উচিত সেগুলোই নতুন করে বারবার পড়া, আমাদের শিশুদেরকে সেগুলোই শিক্ষা দেয়া। আমরা ছোটকালে এখানে যারা আছেন তাদের অনেকেরই মনে থাকবে নজরুল চর্চার ক্ষেত্রেই অনেকগুলো নাম চলে আসতো, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, এবং এমনভাবে নজরুলকে উপস্থাপন করা হতো সেখানে নজরুলের যে অস্তিত্বগত পরিচয়, তার যে জীবন আগ্রহের যে উত্তুঙ্গ একটা ভাব, সেই পরিচয়টা আমাদের কাছে মুখ্য করে তোলা হতো না। নজরুলের পঠন পাঠনটাকে আরও ব্যাপকভাবে তোলা আমরা যারা পাকিস্তান আমলে জন্মগ্রহণ করেছিলাম তাদের জন্য অনেক কঠিন ছিল। নজরুলকে একটা সাম্প্রদায়িক প্রতিমূর্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি, আমি শেষ করার আগে একটা চিঠির খণ্ডাংশ আমি আপনাদেরকে শোনাবো, যেখানে প্রিন্সিপাল ইব্রাহিম খান নাম আমরা সবাই জানি, খুবই বিখ্যাত একজন মানুষ। তিনি নজরুলের কাছে একটা পত্র লিখেছিলেন এবং সেই পত্রের একটা উত্তর নজরুল ইসলাম দিয়েছিলেন। ইব্রাহিম খান সেই পত্রের মধ্যে তিনি বাংলার রুমি হিসাবে, মসনবী খ্যাত রুমি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন কাজী নজরুল ইসলামকে এবং তাকে বলেছিলেন যে মুসলমানদের জন্যে কাব্য গীতি রচনাই হোক আপনার জীবন আদর্শ, তুমি বলে সম্বোধন করতেন। কিন্তু নজরুল তার যে উচ্চারণ করেছিলেন, সাহিত্য কখনো সাম্প্রদায়িক হয় না, কখনো ধর্মের ভিত্তিতে হয় না, সাহিত্য কখনো বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য হয় না, সাহিত্য হচ্ছে সকল মানুষের জন্যে, সাহিত্য হচ্ছে মানব মুক্তির একটি বড় ধরনের হাতিয়ার। এই কথা যে নজরুল বলতে পারেন, সেই নজরুলই কিন্তু কবিতা রচনার জন্যে এবং ভারতের স্বরাজ প্রতিষ্ঠার জন্যে, মানব মুক্তির জন্যে, বিশ্বজনীন যে মানব মুক্তি, শুধু নিজের দেশের না, নিজের ভূখণ্ডের না, বিশ্বজনীন যে মানব মুক্তি, সেই মানব মুক্তির সাধনায় তিনি কারারুদ্ধ পর্যন্ত হয়েছিলেন। সুতরাং নজরুলকে বিচার করতে গেলে এগুলো মনে রেখেই আমাদেরকে অগ্রসর হতে হবে। এই যে আমাদের অন্ধকার মন, প্রিন্সিপাল ইব্রাহিম খানকে নজরুল লিখেছিলেন যে বাঙালি ধনে কতটা কাঙ্গাল আমি জানি না, কিন্তু মনের দিক থেকে অনেকটাই কাঙ্গাল। বিশেষ করে বাঙালি মুসলমানের কথা তিনি বলছেন। আমাদের মধ্যে এত যে আত্মশ্লাঘা, সেই আত্মশ্লাঘা থেকে বের হওয়ার জন্যে নজরুলের এই উপলব্ধি কাছে আমাদের বারবার আশ্রয় নেওয়া প্রয়োজন। কারণ নজরুল উন্নত মমশির ঘোষণা করে এসেছিলেন। উন্নতশীর প্রথমে দরকার, কেননা মানুষের সবার আগে পরিচয় হলো, সবার আগে প্রয়োজন হলে তার আত্মপরিচয়টাকে জানা, নিজেকে জানা। সেই সক্রেটিসের কাল থেকেই এই কথাটা চলছে। সেটা আমরা মাইকেল মধুসূদনের মধ্যে দেখেছি, রবীন্দ্রনাথের মধ্যেও দেখেছি। কিন্তু আত্মপরিচয় মানুষের কখনো সম্পূর্ণ হয় না। সেই আত্মপরিচয়টাকে সমগ্র করে, ব্যাপক করে উপস্থাপনের জন্যেই নজরুল রচনা করলেন তার বিদ্রোহী কবিতা। তিনি জ্বালালেন অগ্নিবীণা, তিনি বাজালেন বিষের বাঁশি। এগুলো কেন?
এটা তো বাংলা সাহিত্যে অবিশ্বাস্য একটি ব্যাপার। নজরুলের কালে এবং তার অব্যবহিত কালের যে ইতিহাস, সাহিত্যের যে ইতিহাস, নজরুলের কালে অন্য কোনো কবি কিন্তু অতটা খ্যাতিমান, অতটা জনপ্রিয় ছিলেন না। নজরুল কেন জনপ্রিয় হলেন? কারণ সাধারণ মানুষের মনের কথা নজরুল অনুধাবন করতে পেরেছিলেন। এই যে সাধারণ মানুষের লাঙল নির্ভর জীবন, কৃষি জীবন, সেই কৃষক প্রজার আরাধনা এবং তাদের উন্নয়ন চিন্তা, এগুলোর সাথে কিন্তু নজরুল যুক্ত হয়ে গিয়েছিলেন। আজকে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ যে বিষয়ের উপর নির্ভর করে সেটা কিন্তু কৃষি, এবং লাঙ্গলের ফলা থেকে জাতীয় উন্নয়নের যে ঘোষণা লাঙ্গল পত্রিকা করে কেন্দ্র করে সূচিত হয়েছিল, সেই ঘোষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমরা শুধু রাজনৈতিক বক্তব্য দেখব, কবিতার নান্দনিকতার অনুসন্ধান করব, তার ভেতরে যে সুদূর প্রসারী মহাকালগামী একটি সত্য তার সাহিত্য এবং কর্মের মধ্য দিয়ে আমাদের জন্য তিনি রেখে গেলেন, সেটাকে বিচার করব না, তা তো হবে না। এজন্যেই আমাদের প্রয়োজন নজরুলকে সমগ্রভাবে চর্চা করা, হিন্দু কিংবা মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, সমগ্র মানবের মুক্তির সৈনিক হিসেবে। চির উন্নতশীল মানুষের তখনই হবে যখন সে মানুষ সকল ক্ষুদ্রতা, সকল দীনতা, সকল হীনম্মন্যতা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। সকল মানুষ যখন সকল মানুষের হয়ে উঠতে পারবে। তো আমাদের বাংলাদেশের মানুষ তো সবাই যে এখন সম্পন্ন, সবাই যে সুখে আছে তা কিন্তু আমরা বলতে পারবো না। সুতরাং নজরুলের সাধনা তো নিঃশেষিত হয়ে যায়নি, নজরুলের আকাঙ্ক্ষা নিঃশেষিত হয়ে যায়নি। তার যে মানুষের আত্মপরিচয় সন্ধানের যে বক্তব্য তার মধ্যে আছে, আত্ম আবিষ্কার, আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে যে আত্ম আবিষ্কার, যার সূত্রপাত হয়েছিল সেই বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে, যার বক্তব্য বহুটা চলে এসছে সর্বহারা এবং সাম্যবাদী কাব্যগ্রন্থে, সেই নজরুল তার অসংখ্য গানে যে ব্যক্তির যে আত্মপরিচয়, তার ফলেই তো সমগ্র জাতিসত্তার আত্মপরিচয় ঘটবে এবং সমগ্র মানুষের। যিনি কমিউনিস্ট ইন্টারন্যাশনালের বাংলা করেন, তাতে সুর আরোপ করেন, তাকে মূল্যায়ন করাটা তো এত সহজ বিষয় নয়। সে কারণেই নজরুলকে বুঝতে হলে আমাদের নজরুলকে পড়তে হবে, এবং তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে হলে আমাদেরকে নিঃসন্দেহে নজরুলের রচনাবলী গভীরভাবে পাঠ করতে হবে। এবং ইহলৌকিকতা নিয়ে, সেকুলারিজমের বাংলা হচ্ছে ইহজাগতিকতা কিংবা ইহলৌকিকতা, সেই বোধ নিয়ে, মানব মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে, এবং আমাদের যে পশ্চাৎপদতা, একটা এখানে অনেক শিশু কিশোর তরুণ আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নজরুলকে নিজের মতো করে পড়তে হবে। পূর্বপুরুষরা বহুকাল ধরে যা শিখিয়েছেন সেভাবে নজরুলকে পড়লে আমাদের আর চলবে না। প্রত্যেকটা বয়সেরই একটা পাঠের পদ্ধতি থাকে। আমরা ছোটকালে বইয়ে যে কবিতা পাঠ করেছি, ছোটকালের মতো করেই আমরা সেটাকে বুঝেছি। যৌবনে সেই কবিতাগুলোকে, সেই গানগুলোকে আমরা যেভাবে পাঠ করেছি এবং শুনেছি, আমাদের মতো করেই আমরা গ্রহণ করেছি। এবং তারপরে জীবনের যে পরিবর্তন পরিক্রমা, সেই পরিবর্তন পরিক্রমার মধ্য দিয়ে আমরা কিন্তু বারবার নতুন করে সেগুলো পাঠ করেছি। অন্যের প্রদর্শিত পথে কখনো সাহিত্য পাঠ করা উচিত না, নিজের মতো করেই সেগুলো উপলব্ধি করা উচিত, নিজের মতো করেই সেগুলো বোঝা উচিত। আমাদের দেশে নজরুল চর্চাটা ব্যর্থই অনেকাংশে হয়েছে। তার কারণ আমরা সেই এমন একটি 23 বছরের শাসন শোষণের মধ্যে পড়েছিলাম, যারা নজরুল চর্চাকে ভিন্ন খাতে একটা সাম্প্রদায়িক প্রতিবাদের নজরুলকে রূপান্তরিত করেছিল। সেখান থেকে নজরুলকে আমরা কতদূর এগিয়ে নিতে পেরেছি আমাদের ভাবি প্রজন্ম সেটা উপলব্ধি করতে পারবে। তবে আমি ব্যক্তিগতভাবে
এবং একজন শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি, দীর্ঘকাল আমি নজরুল পাঠদান করেছি বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমার মনে হয়েছে আমি প্রথম ক্লাসে নজরুলকে যেভাবে বুঝেছি, শেষ ক্লাসে অন্যভাবে বুঝেছি, একজন শিক্ষক হিসেবেই। তাহলে আমার যারা কিশোর তরুণ, তাদের কাছেও নজরুল চর্চার প্রকৃতিটার ওই রকম ক্রমরূপান্তর ঘটবে এবং ক্রম বিবর্তন এবং পরিবর্তনের মধ্য দিয়েই নজরুল ইসলামকে আমাদের চর্চা করতে হবে। তাহলে দেখব যে নজরুল কতটা অসাধারণ, এবং তাহলেই আমরা বুঝব যে নজরুলের প্রাসঙ্গিকতা আমাদের কাছে কত প্রয়োজন। আজকের ভারতবর্ষে, শুধু বাংলাদেশ নয়, আজকের এই উপমহাদেশে সবচেয়ে প্রয়োজন হচ্ছে নজরুল ইসলাম। তার কারণ সব জায়গায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প, এবং নজরুল এই কথাই বলেছিলেন, বারবার বলেছেন, এই সাম্প্রদায়িকতার হাত থেকে জাতিকে এবং এই যে মানব সভ্যতা, এটাকে রোকে। সব দেশেই নজরুলের কালের পরেও তো সাম্প্রদায়িকতা কোটি কোটি মানুষকে হত্যা করেছে, একটা ভিন্ন ফর্মে, ভিন্ন রূপে। তাহলে নজরুলের প্রাসঙ্গিকতা শুধু ভারতবর্ষে কেন, একটা বিশ্বজনীন প্রাসঙ্গিকতাও নজরুলের কিন্তু রয়ে যায়। এবং আমরা তো সেইভাবে নজরুলকে চর্চা করি নাই। ভারতবর্ষের যত ভাষায় নজরুলের অনুবাদ হয়েছে, এখানে যারা নজরুল গবেষণা করেন তারা ভালো জানেন, আমিও দেখেছি, সে অনেকগুলো ভাষার মানুষেরা তারা নজরুলের রচনাবলী তারা অনুবাদ করেছে তাদের ভাষায়। নজরুল কিন্তু যথেষ্ট জনপ্রিয় পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারতে। তো তারা যেভাবে নজরুলকে সিলেক্ট করেছে, তাদের জন্য নির্বাচন করেছে, আমরা কিন্তু আমাদের জাতীয় কবি হওয়া সত্ত্বেও নজরুল চর্চার ক্ষেত্রে আমরা নজরুল পাঠকে, নজরুল রচনাবলীকে সেইভাবে নির্বাচন করিনি। আমরা বারবার আবেগবশত নজরুল রচনাবলী বের করছি, কিন্তু নজরুল ইসলামকে সহজে পাওয়ার, নজরুল রচনাবলীকে সহজে পাওয়ার যে পদ্ধতি, সেইটা তো করা উচিত। এখানে সচিব মহোদয় আছেন এবং সংশ্লিষ্ট অনেকেরা আছেন। আমি যেটা শেয়ার করতে পারি আমার অনুভূতি, সেটা হচ্ছে নজরুলের পাঠটা যেন আমাদের ছেলেমেয়েরা তাদের পাঠ্যসূচির বাইরেও বেশি করে পায়, এই ব্যবস্থা নেওয়া যায় কিনা। এটা শিক্ষা মন্ত্রণালয় এবং শিল্পকলা বিষয়ক মন্ত্রণালয়, এই দুই মন্ত্রণালয় যদি সমন্বিতভাবে বা আরও সংশ্লিষ্ট যারা, তারা যদি এই বিষয়টাকে করেন, তাহলে আমার মনে হয় নজরুলের উপর আমরা সুবিচার করতে পারব। নজরুল ইসলামকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে এনেছিলেন। নজরুলের কবিতা ও গান আমাদের প্রেরণার উৎস, আমাদের জীবন আগ্রহের উৎস, আমাদের অস্তিত্ব সংগ্রামের সর্বকালের প্রেরণা। সুতরাং আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে রবীন্দ্রনাথকে আমরা জাতীয় কবি হিসেবে পেয়েছি আমাদের জাতির পিতার কারণেই। এটা তো শুধু কথার কথা নয়, নজরুলকে জাতির পিতা এই দেশে নিয়ে এসেছিলেন, একটা অবহেলিত জীবনযাপন থেকে তাকে নিয়ে এসে খুবই সম্মান দিয়ে এখানে রেখেছিলেন কাজী নজরুল ইসলামকে। সুতরাং জাতির পিতার যে ইচ্ছা, সেই ইচ্ছার মধ্যেই আছে নজরুলকে এবং তার সাহিত্যকর্মের চর্চার মধ্য দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। তাহলেই আমি মনে করি যে নজরুলের প্রতি আমাদের যে দায়িত্ব, একজন শিল্পী তার কাজ করে যান, সেই কাজের মধ্য দিয়ে তিনি কিন্তু অনন্তকালের মানুষের জন্য তার সৃষ্টিকর্ম রেখে যান। কাজী নজরুল ইসলাম তার দায়িত্ব পালন করে গেছেন। আমাদের জাতির পিতা আমাদের জন্য নজরুলকে এনে তাকে আমাদের নিকটবর্তী করে দিয়ে গেছেন। আমাদের অন্তত স্মরণ করতে হয় যে নজরুল আমাদের জাতীয় কবি, এবং সেই সঙ্গে সঙ্গে নজরুল রচনাবলীর যে চর্চা, নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনার চর্চা, দেশপ্রেমের যে চর্চা, মানুষকে ভালোবাসার যে চর্চা, এর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে আমরা যদি জাগ্রত করতে পারি, তাহলেই কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের সম্মান, যথাযথ সম্মান প্রদান হবে এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।